জি, শান্ত ভাই, যেটি সাইফ মোস্তাফিজ বলছেন যে বিএনপি আসলে একটা বার্তা এর মধ্যে দিয়ে দিয়েছে, তারা ফ্যাসিজম ফিরিয়ে আনার যে বার্তা সেটি তারা পাচ্ছেন আজকের এই সংসদ অধিবেশন দিয়ে। বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতিকে রাখা বা তাকে দিয়ে এটা করানোর পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই বা প্রয়োজনও নাই, বা সেটি আমি করব না। কথা হচ্ছে আহ, তাকে যদি সবাই মিলে একমত হয়ে না রাখতে পারতো শুরু থেকেই, হুম। সেটা একরকম ভালো হতো। এই আলোচনা বহুবার হয়েছে। মাঝখানে এসে যখন রাষ্ট্রপতিকে সরানোর দাবি এনসিপি তুলল, তখন এই এনসিপি, জামায়াত ইসলাম এবং বিএনপি, তিনটা দল আপনি নিশ্চিত থাকতে পারেন কাকে রাষ্ট্রপতি করা হবে সেই বিষয়ে একমত হতে পারতো না, এবং ওইটাকে কেন্দ্র করে নতুন আর একটা সিচুয়েশন তৈরি হতো এবং ক্ষমতা কোন দিক থেকে কোন দিকে যেত তার হদিস পেতাম না আমরা। ফলে ওই সময় ওই আশঙ্কা থেকে ওনাকে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যা যা চায় তাই যদি আদায় করা যায়, তাহলে একটা নতুন সংকটের মধ্যে আমরা কেন ঢুকবো, এই প্রশ্নটাই ছিল মুখ্য, যে কারণে ওনাকে করা হয়নি। কিন্তু ওই সময় এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যখন উপদেষ্টা পরিষদে, তো তারা উপদেষ্টা পরিষদে থাকতে তো তাদের 130টার বেশি অধ্যাদেশে সই করেছে, এই রাষ্ট্রপতি সই করেছে। তখনও তো তারা বলে নাই যে এই রাষ্ট্রপতির সই করা অধ্যাদেশ দিয়ে আমাদের বৈধতা আমরা এই পর্যায়ক্রমে নিতে হবে, এটা আমরা নিব না। 1.5 বছর ধরে তো তার ওনার সই করা অধ্যাদেশের বৈধতা নিয়েই তো এই নাহিদ বা এবং আসিফ ওনার মাহমুদের পরামর্শেই তো আর্টিকেল 106 অনুযায়ী সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়েছে রাষ্ট্রপতির। সব করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈধতা এসেছে যেই অধ্যাদেশের মাধ্যমে, সেই অধ্যাদেশটা তো এই রাষ্ট্রপতিরই দেওয়া। সুতরাং একটা পর্যায়ে শুরুতে যখন ওনাকে একসঙ্গেই সরিয়ে দিলে ভালো হতো, এটা আমিও মনে করি। যে যখন শুরুতেই শেখ হাসিনা পালিয়ে গেল, এই সরকারের যারা ফ্যাসিবাদ, খুনি, গণহত্যাকারী, 16 বছর 17 বছর ধরে এই দেশটার উপর অনাচার, এমন কোনো অনাচার নাই যা করে নাই, এগুলো নতুন করে বলবার দরকার নাই, সবাই জানে। সেই সরকারের অংশীদার, তাদের অনুগত, তাদের বসানো একজন লোক, তাকে কেন রাখতে হবে, এই ভাবনাটা শুরুতে ভাবলে এটা ভালো ছিল। যখন ভাবা হয়নি, তখন টেকনিক্যাল কারণে ওনাকে সরালে রাষ্ট্রের গতি প্রকৃতি কোন দিকে তখন ঘুরতো, যে জামায়াত, এনসিপি এবং বিএনপিকে সমন্বয় করতে করতে এই সরকারের নাবিশ্বাস উঠেছে। একবার কোনো একটা কিছুতে বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে জামায়াত এবং এনসিপির দিকে সরকার ঝুঁকে পড়েছে। আবার এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে বলা হয় যে এই সরকার বিএনপির পার্ট হয়ে গেছে। এই দুই পক্ষ সমন্বয় করতে করতে তো গলদঘর্ম হয়েছে পুরা টাইমটা এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং কোন কোন উপদেষ্টা কোন দলের কোন পক্ষের, কে কার পারপাস সার্ভ করছে, এই সব অভিযোগ তিনটা দল থেকে সমানে আসতেই থাকতো। সেই অবস্থায় রাষ্ট্রপতি যদি সরিয়ে দিতেন, তাহলে ওই রাষ্ট্রপতিকে তিন পক্ষ একমত হয়ে বসাতে পারতো। ওই বিশ্বাস এদেশের মানুষ করে। কিভাবে বসাতো, কোন প্রক্রিয়ায় বসাতো, ফলে ওই সংকট সুরাহা হতো না। ফলে রাষ্ট্রপতিকে শুরুতে যেহেতু সরানো হয় নাই, এই রাখাটা রাষ্ট্রের এবং গণতন্ত্র উত্তরণের জন্য অত্যাবশ্যকীয় ছিল। এখন ওনাকে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি যদি মনে করে যে কতদিন রাখবে, এবং বিএনপির ওনার বক্তব্য, ওনার কাজ, কোনো কিছুকে ওনার বলে আর চালিয়ে দেওয়ার সুযোগ বিএনপিও পাবে না বা কেউ পাবে না। যদি ওনাকে দিয়ে বিএনপি তাদের কাজ, তাদের কথা, তাদের বক্তব্য, তাদের চাওয়াটা ফুলফিল করিয়ে নিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে ওই একজন ব্যক্তি, শুধু ওনার চেহারাটা আপনার অ্যালার্জি হতে পারে, ওনার কোনো কাজ তো কোনো কাজই ওনার কাজ না। আজকের বক্তব্য দেখে আপনি দেখেন নাই যে আজকের যেই বক্তব্য ওনার মুখ দিয়ে বলতে হয়েছে যে 16 বছরের ফ্যাসিবাদ, তাদের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারা গণহত্যা করেছে, এটাও তো সাইফ মোস্তাফিজ বলছে, তারা গণহত্যা করিয়েছে। এবং উনি বলছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফলে ওনার যেই বক্তব্য, ওনার যে কাজ, এইটাকে আপনি ধরে নিতে পারেন যে বর্তমান যে সরকার, সেই সরকারের পলিসি, তাদের চাওয়া, তাদের কাজ, সব কিছুই যদি উনি অক্ষর অক্ষরে করেন, তাহলে ওনাকে সরিয়ে দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট বিএনপি করবে কি করবে না, সেটা বিএনপির উপর ছেড়ে দেন। সেটার জন্য তো গণ অভ্যুত্থানের কোনো চেতনার বাস্তবায়ন, গণ অভ্যুত্থানের যে পরিবর্তিত বাংলাদেশ চাওয়ার যে আকাঙ্ক্ষা,
তার কোনোটার সঙ্গে তো ওনার কাজ বা বক্তব্য কথা সাংঘর্ষিক হচ্ছে না। আপনি পরজোর এটা বলতে পারেন যে হ্যাঁ, ওনার চেহারাটা দেখা আমাদের জন্য একটা পেইনফুল, আমার জন্য এটা, ওনার চেহারাটা দেখাই আমার জন্য অ্যালার্জিক, যে ওই রকম একজন লোককে এখনও আমার কেন দেখতে হবে, সেই দাবিটা করতেই পারেন। কিন্তু ওনাকে রাখলে যে রাষ্ট্রের বা নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষার তৈরি হয়েছে তার যে কোথাও কোনো ঘাটতি হবে এরকম হওয়ার সুযোগ নাই। তার অলরেডি তার নজির আমরা আজকের বক্তৃতায় জেনে গেছি, পেয়ে গেছি। সুতরাং এটা খুব ক্ষতি বৃদ্ধি করবে কিছু এরকম না। এখন ইগো বা আপনি ওনাকে দেখতে পারেন না, ওনাকে রাখবেন না, সেই দাবিও করতে পারেন, কিন্তু সেটাকে কেন্দ্র করে যদি আবার সংসদে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হয়, সেটা ঠিক হবে না। বরং আমরা ফোকাসড দেখতে চাই যে যে পরিবর্তনগুলা তৈরি হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে, এইখানে আর কোনো ক্রসফায়ার হবে না, এইখানে আর কেউ গুম হবে না, এইখানে মানুষের ভোটের অধিকার হরণ হবে না, মানুষের বাক স্বাধীনতা হরণ হবে না। এই জিনিসগুলো কিভাবে সরকারি দল এবং বিরোধী দল মিলে রিস্টোর করবে এবং আমাদের সেই অ্যাসুরেন্সটা দিবে, আমরা ওটা দেখতে চাই। জি, সাইফ মুস্তাফিজ, যেটি শুরুর দিকে শান্ত ভাই বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টার মতো অধ্যাদেশ জারি হয়েছে এবং সবগুলোই জুলাই জাতীয় সনদ থেকে শুরু করে সবগুলোই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সিগনেচারে হয়েছে, তখন কেন এটি করা হলো আর এখন কেন তার ভাষণ শুনতে এত মানে ওয়াকআউট করতে হলো, এটি একটি দিক। আর রাষ্ট্রের এবং গণতন্ত্রের উত্তরণের জন্যই তাকে রাখাটা আসলে অত্যাবশ্যকীয় ছিল। বিএনপির যে রাজনৈতিক দৈন্যতা এবং দুর্দশা, সেটা আমি আমার সমালোচকের কথা শুনেই আর কি উপলব্ধি আপনারা করতে পারবেন। কারণ তাদের মানে একটা অর্জন হচ্ছে যে চুপ্পুকে দিয়ে এই কথাগুলো বলানো। এটা খুবই মানে তারা যে এই 17 বছর ধরে একটা আন্দোলন বা সেগুলো যে সফলতার মুখ দেখতে পায়নি, এটা শুনলে আসলে বোঝা যায়। কারণ ক্যালকুলেটিভ ওয়েতে রাজনীতির জায়গা থেকে এরকম শত্রুকে ঘরে বসিয়ে যদি সে মনে করে থাকে ওফ আমার যুদ্ধ জয় হয়ে গেল, চুপ্পুকে দিয়ে আমি কথাগুলো বলালাম, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। এবং চুপ্পু যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কতটা দুঃখ দুর্দশায় ছিলেন, এই আমাদের একটা কালের কণ্ঠ পত্রিকায় আমরা তাদের একটা ইন্টারভিউ দেখলাম যে মানে এখন কাইন্ড অফ তিনি মুক্তি পেয়েছেন, মানে তারেক রহমান সাহেব তাকে সেই মুক্তিটা দিয়েছে এবং মুক্তি পেয়েই সে তার দুঃখ দুর্দশা বললেন যে আমি অমুক জায়গায় যেতে পারিনি, তমুক জায়গায় যেতে পারিনি, আমাকে একদম গৃহবন্দী করে রাখা হয়েছিল। এখন যেটা বললাম যে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে তারেক রহমান সাহেব, যারা হচ্ছে যে অনেক বেশি সংবিধান মানে কে ভালোবাসেন, মানে আমি যতটুকু জানি যে আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজেও বলেছিলেন যে সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলতে হবে। তো আমার মনে হয় না যে বিএনপি আর সেই আইডিওলজিতে বিলিভ করে। সো নতুন ধারার যে বিএনপির রাজনীতি, যারা আসলে এই মুজিববাদী সংবিধানকে আঁকড়ে ধরে সামনের দিকে আগাচ্ছে, তো সেই জায়গায় সালাউদ্দিন সাহেবের চুপ্পুকে তো লাগতোই এবং তাকে যেন না সরানো হয়, না ফেলানো হয়, সেই জন্য তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং তারাও তো একটা অসহায়ের মতো অবস্থায় আছে যে তারা আসলে কোন দিকে যাবে। তারা কি বিএনপির সাথে এখানে ইন্টারনালি ফাইট করতে থাকবে নাকি সংস্কারগুলা কাজ করবে? মানে তারা তো সারাদিন দিনরাত গালিগালাজ করছে যে এই সরকার কি করছে, এটা করছে, ওটা করছে। তো তাদের এরকম একটা সিচুয়েশন ছিল যে যারা চুপ্পুকে মানে আমরাও মানে আজকে আমি খুবই অবাক, মানে আমি আজকে মনে হচ্ছিল যে মানে কি ব্যাপার যে আওয়ামী লীগের লোকজনকে আবার সব মানে দেশে চলে আসলো নাকি, বা তারা হঠাৎ করে ফেসবুকে এত সরগরম, মানে চুপ্পুকে অপমান করা হচ্ছে কিন্তু মানে রেগে যাচ্ছে বিএনপি সব আমার পরিচিত ভাই বোনরা। তো এটা তো কাইন্ড অফ খুবই সারপ্রাইজিং, কারণ চুপ্পুকে কবে থেকে তারা ওন করা শুরু করলো এবং চুপ্পু তাদেরকে যেভাবে ওন করছে, মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে এসে শুধুমাত্র মানে বিএনপির দায়িত্ব নেয় না, আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের দায়িত্ব তিনি হয়তো বা নিয়েছেন, যে তাদের এই দুঃখ দুর্দশায় তাদেরকে কিভাবে আসলে অ্যাকোমোডেট করা যায়, তাদের রাজনীতিটা কিভাবে সেভ করা যায়, সেই প্ল্যানও আমার মনে হচ্ছে যে ওই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে ইনক্লুডেড। তো এটা আসলে বাংলাদেশের মানুষ যেটার জন্য আসলে এই জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, আমি আপনি বা আমরা আজকে যেরকম করে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা যেভাবে আসলে আজকে সংসদে যেতে পারলাম, আজকে তো একটা খুবই ঐতিহাসিক একটা দিন এবং সেই ঐতিহাসিক দিনটাকে আসলে কলঙ্কিত করলেন বিএনপিরা। পিদের হাতে সুযোগ ছিল তাকে অভিশংসন করে তাকে একটা মানে মানে অ্যাটলিস্ট সংসদে যেন তাকে এরকম একটা মানে কথাবার্তা তার শুনতে না হতো, এরকম সংবিধানের ভিতরে অনেকগুলো অপশনস কিন্তু ছিল, যেটা কিন্তু আজকের আগে থেকে আলোচনা ছিল। কিন্তু তারা খুবই মানে ইগোইস্টিক ওয়েতে তারা জুলাইকে ধারণ না করে, যেরকম প্রথম দিনে তারা সংবিধান সংস্কারের বিষয়ক যে ওটটা ছিল সেখানে যেরকম তারা শপথ নেয়নি এবং আজকেও তারা সেভাবে চালাচ্ছে। এবং ভাই যে বললেন যে এখন আমাদের মূল লক্ষ্য উচিত যেন এটা ফিরে না আসে, ওইটা ফিরে না আসে, ভাতের মূল্য, ভাই আপনাদের মানে আমি কোনো পলিসি দেখি না,
সরি টু সে আপনারা কাট দিচ্ছেন, এটাকে আমি মানে ভালো ভালো বলছি, কিন্তু এখনো আমি জানি না, মানে আমাকে একটু যদি জানাতেন ওনারা যে এটার খাতটা কোথা থেকে আসবে, বরাদ্দটা কোথা থেকে আসবে। মানে আমার তো অলরেডি আমি একটা ঋণগ্রস্ত দেশ, আমার এই টাকাগুলোর উৎসটা কই হবে? ধরেন তারাও তো বলছে 5 থেকে 10 কোটি, বা সবাইকে এটার আন্ডারে আনবে, এই আমরেলা আন্ডারে আনবে। তো এই 50,000 বা 100,000 কোটি টাকা যে প্রতি মাসে তিনি দিচ্ছেন, এটা আসলে কোন খাত থেকে আমরা আনবো? বা আমরা কি আসলে আবার সবাই ট্যাক্স দিতে শুরু করব? সাধারণ জনগণকে আবার ট্যাক্স দিতে শুরু করবে কিনা? অথবা তারা যে গভর্নরকে বসিয়েছে সে কি এখন থেকে আবার টাকা ছাপানো শুরু করেছে কিনা? তো দেখা যাবে যে আমি 2,000 টাকা বাজারে নিয়ে গেলেও 1 কেজি চাল কিনতে পারছি না। তো এরকম কোনো প্ল্যান পলিসি ছাড়া তারা যেভাবে মানে ইগোয়েস্টিক ওয়েতে তারা সরকার চালাচ্ছে, এটা সাময়িকভাবে মানে সাধারণ মানুষের কাছে, কিছু মানুষের কাছে মনে হইতেও পারে যে না ঠিক আছে, আমাদের প্রতি মাসে হয়তো 12,000 টাকা দিবে, সবাই হয়তো বাসে বুক বাঁধতেছে, কিন্তু এটা লং টার্ম তো একটা ভয়ানক দিকে আমরা যাচ্ছি। জি।